কাল রাভানা ফল দেখে সবাই মিলে বেরিয়ে পড়লাম এল্লা সিটি ট্যুরে। এল্লা শহরটা কিন্তু বেশ অনেকটা ছোট। প্রসাদ বলছিল বেশ কয়েক বছর আগেও এল্লা কিন্তু এত জনপ্রিয় ছিল না। হঠাৎ করে বিদেশিদের পছন্দের তালিকায় এই জায়গাটি ঢুকে পড়ায় এখন কিন্তু শ্রীলঙ্কার মানুষদের কাছে এই জায়গাটি বেশ পরিচিত। যেখানে গোটা শ্রীলঙ্কা 7টা সাড়ে 7টার মধ্যে লোটা কম্বল গুটিয়ে ঘুমিয়ে পড়ে, সেইখানে এল্লার উজ্জ্বলতা শুরু হয় রাত বাড়তে। খানিকটা আমাদের ওখানকার গোয়ার মতো। গোয়ার চারপাশটা যেরকম সমুদ্রবর্তী, এখানে চারপাশ ঘিরে রয়েছে ছোট ছোট পাহাড় আর অসংখ্য ওয়াটারফল। আর আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি যে এল্লার সাথে আমাদের রামায়ণের কিভাবে সংযোগ রয়েছে। যেহেতু এই এল্লা শহরটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1041 মিটার উচ্চতায় অবস্থিত, তাই চা চাষের জন্য এটা বেশ উপযোগী জায়গা। এছাড়াও ট্রেকিং প্রেমী মানুষদের জন্য লিটল অ্যাডামস পিক, এল্লা রক বেশ জনপ্রিয় গন্তব্যস্থল। এখানে আরেকটি জনপ্রিয় দেখার বিষয় হলো 9 আর্চ ব্রিজ। আশ্চর্যকরভাবে তৈরি হওয়া এই ব্রিজটিকে ব্রিজ অফ দ্য স্কাইও বলা হয়, কারণ যখন ট্রেন এই ব্রিজটির ওপর দিয়ে যায় তখন বলে মনে হয় ট্রেনটি আকাশের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। তবে আমার মতে এল্লার রাতের শহর আর সকালের প্রাকৃতিক দৃশ্য আমাদের মতো ছাপোষা যে কোনো মানুষেরই মন মুগ্ধ করে তুলবে। পরের দিন সকালে সবার ঘুম ভাঙল সূর্যদেবের এই মিষ্টি আলোতে। আমাদের এইবারের রুমটা এত ভালো জায়গায় পেয়েছি যে সকালবেলা দরজা খুলতেই মন ভরে গেল উঁচু উঁচু পাহাড় আর তাকে ঘিরে থাকা সবুজের এই খেলাতে। আজ আমাদের এই ঘোরাঘুরির পর্বের অন্তিম দিন, মানে আজ হলো বাড়ি ফেরার পালা। কাল রাতে আর আমরা বাইরে বেরোইনি, বেশ অনেকটা জার্নি হয়েছে তো, তাই হোটেল থেকেই খাওয়ার অর্ডার করে সবাই মিলে বেশ গল্পগুজব করে রাতটা কাটিয়ে দিয়েছিলাম। আজ সকালে যথারীতি প্রত্যেক হোটেলের মতোই এখানেও ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। তবে এই হোটেলে না ব্রেকফাস্টের অপশান খুবই কম ছিল আর খাওয়ারও খুব অ্যাভারেজ ছিল, কিন্তু কাল রাত্রে যে খাওয়ারটা আমরা অর্ডার করেছিলাম সেটা খুবই ভালো ছিল। যাই হোক, এই 3 দিনের অসংখ্য স্মৃতি ঝুলিতে ভরে আবার পাড়ি লাগালাম স্থায়ী ঠিকানার দিকে। বাড়ি যাওয়ার আগে আমাদের আরও এখানকার 2-3টে জায়গায় যাওয়ার আছে। প্রথমে যাব হলো 9 আর্চ ব্রিজ। প্রসাদ আমাদের এই মেন রাস্তার ওপরেই দাঁড় করিয়ে দিয়েছে, কারণ এখান থেকে 9 আর্চ ব্রিজ যেতে হলে আরও 1 কিলোমিটার যেতে হবে, কিন্তু সেই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া সম্ভব নয়। যদিও এখানে অটোর ব্যবস্থা ছিল, কিন্তু এই অটো তোমাকে মাঝ রাস্তা অবধি পৌঁছে দেবে, বাকি রাস্তা হেঁটে হেঁটেই যেতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু খুব একটা বেশি দূর নয় আর এখানে সবাই হেঁটেই যাচ্ছে, তাই যাওয়াটা না হয় হেঁটেই যাই, যদি আসার সময় খুব একটা বেশি কষ্ট হয় অটো করে নেব। চলো পথে যেতে যেতে তোমাদের একটু 9 আর্চ ব্রিজ সম্বন্ধে কিছু মজাদার গল্প শেয়ার করি। এই ব্রিজটি কিন্তু প্রায় 100 বছর পুরনো। কথিত আছে 1921 সালে বলে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সময়ে প্রথম বিশ্বযুদ্ধের কারণে লোহা আর ইস্পাত প্রায় পাওয়াই যাচ্ছিল না। তখন একজন স্থানীয় মানুষ শুধুমাত্র পাথর আর সিমেন্ট দিয়ে এই ব্রিজটি তৈরি করেন। তারপর থেকে এখনো পর্যন্ত এই ব্রিজটাতে কিন্তু খুব একটা বড় মেরামতির প্রয়োজন হয়নি। নুরালিয়া থেকে এল্লা যাওয়ার যে অভূতপূর্ণ ট্রেন জার্নিটা আছে, তার বিশেষ আকর্ষণ কিন্তু এই 9 আর্চ ব্রিজ। 9 আর্চ নামটা শুনে তো অবশ্যই বুঝতে পারছো এখানে 9টা পিলারের ব্যবস্থা আছে। দাঁড়াও, আর বেশি কিছু বলবো না, আর এই 50 মিটার ছেলেকে নিয়ে টানতে টানতে পার করতে পারলেই
পৌঁছে যাব একদম ব্রিজের সামনে। ওইদিকে আবার একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। চলো আর বেশি কথা না বলে তাড়াতাড়ি যাওয়া যাক। তবে এটা বলতে হয়, যারা বয়স্ক লোক আর যারা বাচ্চা নিয়ে আসবে তাদের পক্ষে কিন্তু এই রাস্তাটা অতিক্রম করা একটু চাপের আছে। ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে 9 আর্চ ব্রিজ, 9খানা আর্চ আর তার দুপাশে দুটো দুটো করে পিলার। তখনকার মানুষদের কাছে এত টেকনোলজির অভাব থাকা সত্ত্বেও কী করে যে এই অবিশ্বাস্য জিনিসগুলো তৈরি করে ফেলতো, মাঝে মাঝে ভাবলে সত্যিই অবাক লাগে। এখানে কিন্তু এরকম গুণী ফটোগ্রাফার মানুষেরা চারপাশে বেশ কয়েকজন ঘুরে বেড়াচ্ছে। অল্প কিছু শ্রীলঙ্কার মুদ্রার বদলে ব্রিজের ওপরে উঠে তোমার বিভিন্ন পোজে অসাধারণ ফটো তুলে দিচ্ছে। বেশ অনেকটা সময় 9 আর্চ ব্রিজে কাটিয়ে একখানি ডাব খেয়ে খানিকটা শক্তি সঞ্চয় করে বাবা ছেলেকে কাঁধে চাপিয়ে রওনা দিল গাড়ি ধরার উদ্দেশ্যে। কিন্তু এবার ভেবো না আমরা আবার হেঁটে হেঁটে যাব, অনেক হয়েছে ফিটনেস টেস্ট। এই পথটা অতিক্রম করতে পারলে মোড়ের মাথা থেকে অটো পাওয়া যাবে। এবার এল্লাকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা। কিন্তু এই ট্রিপের সবচেয়ে মূল্যবান জায়গাটা আমাদের মিস হয়ে গিয়েছিল, তাই বাড়ি যাওয়ার পথটা খানিকটা চেঞ্জ করে আমরা রওনা দিলাম আবার নৌরালিয়ার দিকে। এই হলো সেই বিখ্যাত জায়গা যা এতদিন আমরা রামায়ণে বইয়ের পাতাতে পড়ে এসেছি। এই হলো অশোক ভাটিকা, যেখানে রাবণ সীতাকে হরণ করে লুকিয়ে রেখেছিল। এখন এখানে মন্দির হয়ে যাওয়ায় অনেক পুরনো স্মৃতি তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনও এখানে দেখা পাওয়া যায় হনুমানজির পায়ের ছাপ। এই মন্দিরটির নাম হলো সীতা আমান টেম্পল। যখন তোমরা নৌরালিয়া থেকে এল্লার পথে রওনা দেবে, মাঝপথে দেখতে পাবে এই মন্দিরটি। যদি শ্রীলঙ্কার না হও, মানে ফরেনার হও, তাহলে এই মন্দিরের প্রবেশ মূল্য বাবদ দিতে হবে 100 LKR। এটি হলো এই পুরো জায়গাটির মূল টেম্পলটি, কিন্তু যেহেতু এখানে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ ছিল, তাই আমি আর ভিডিও তুলিনি। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মূল মন্দিরের বাইরের জায়গাটি। দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাই। ওই দেখো, ওই দূরে পাথরের ওপরে গেরুয়া কালারের যে বিশাল পায়ের ছাপটি দেখা যাচ্ছে, ওটি বলে হনুমানজির পায়ের ছাপ। প্রথম হনুমানজি যখন লঙ্কায় আসেন সীতামার অবস্থান নিশ্চিত করার জন্য, তখন কিন্তু প্রথম আসেন এই অশোক ভাটিকায়। আর এই অশোক ভাটিকাতেই তিনি রামচন্দ্রের পাঠানো আংটিটি সীতামায়ের হাতে তুলে দিয়ে আশ্বাস দেন রামচন্দ্র খুব শীঘ্রই আসছেন তাকে উদ্ধার করতে। সেই সব রামায়ণের সমস্ত কথাই এখানে লেখা আছে। এই অশোক ভাটিকাতে বলে রাবণের ব্যক্তিগত উদ্যান, সুন্দর অশোক গাছ আর ফুল ফলে পরিপূর্ণ ছিল। কিন্তু লোকে বলে যেহেতু সীতা মা এখানে বসে রামের অপেক্ষায় প্রার্থনা করতে করতে কাঁদতেন, তাই এখনও নাকি এখানকার গাছপালা কিছুটা নীরস আর ম্লান হয়ে গেছে। কথিত আছে এখানে নাকি বেশ কয়েকটা পাথরের ওপর হনুমানজির পায়ের ছাপ পাওয়া গেছে। তার মধ্যে কিন্তু এই পাথরের ওপর হনুমানজির পায়ের ছাপটা বেশ অন্যতম। শ্রীলঙ্কাতে যেরকম রামায়ণের অনেক কিছু প্রমাণ পাওয়া গেছে, তার মধ্যে কিন্তু এই মন্দিরটি বেশ অন্যতম। মন্দিরের পাশ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে, এই নদীটির নাম হলো সীতা এলিয়া নদী। দাবি করা হয় সীতা মা যখন এখানে বন্দি অবস্থায় ছিল, তখন নাকি এই নদীতেই উনি স্নান করতেন। একটা অভূতপূর্ব স্মৃতি
ঝুলিতে ভরে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে ঘড়ির চোখ রাঙানিকে উপেক্ষা করে বারবার এই জায়গাগুলোতে দাঁড়িয়ে পড়ছিলাম। এত সুন্দর চারপাশটা যে মনেই হচ্ছিল না এগুলোকে ছেড়ে চলে যাই। এখান থেকে কলম্বো যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে। সৌভিকের আবার কাল সকাল সকাল অফিসও আছে, কিন্তু চারপাশের এই সৌন্দর্য আমাদের যেন বারবার মুগ্ধ করে সব পিছুটান থেকে এখানে আটকে রাখছে। আশা করি আমার মতো তোমাদেরও আজকের ভিডিওটা বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো আর আনন্দে থেকো। আজ তাহলে আসি।